অক্টোবরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত এই সময়কাল ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব অবস্থান করবে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। আবার রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আগে থেকে অবস্থান করে আছে। সেপ্টেম্বরের 9 তারিখ আবার রাহুর নবাংশ পরিবর্তন হয়েছে, বৃশ্চিক নবাংশ থেকে তুলা নবাংশে প্রবেশ করেছে। তাই রাহুর যে অবস্থানটা সেটা ভালো অবস্থান রাহুর জন্য, কারণ শনিদেবের নক্ষত্র অবস্থান, তার সাথে তুলা নবাংশে প্রবেশ, আর তুলা নবাংশের অধিপতি হচ্ছে শুক্রদেব, যার ফলে রাহুর অবস্থানটা যথেষ্ট ভালো। তার সাথে শনিদেবের আবার রাহুর নক্ষত্র অবস্থান, তাহলে শনির নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো শনিদেবের জন্য। তো আজকে আলোচনা করব কর্কট রাশির সম্পর্কে, যে রাহুর সাথে শনির এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তো এই সম্পর্কের ফলে কোন কোন ক্ষেত্র থেকে লাভ আসবে, আবার কোন কোন ক্ষেত্র থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরব। বছরের এই শেষ 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস শনি রাহুর নক্ষত্রে অবস্থান করবে। এবং তার সাথে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরব এই যে শনির মতন এত বড় একটা গ্রহ এই রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, এই শতবিশা নক্ষত্রটির সম্পর্কেও কিছু আপনাদের সামনে তুলে ধরব। তবে আলোচনাটি শুরু করার আগেই আমাদের এই চ্যানেলের অ্যাস্ট্রো এস এম বাংলার মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। এবং তার সাথে বিশেষ অনুরোধ করব, যদি ভিডিওটি সত্যিই ভালো লাগে তাহলে অন্তত লাইক করবেন। আপনারা লাইক করলে নিজেকে খুব সার্থক মনে হয়। শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন চন্দ্র রাশি অনুসারেই আপনারা দেখবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। বর্তমানে গ্রহদের যে অবস্থান তার ভিত্তিতেই কিন্তু এটা ফল প্রকাশ করছি, এটা একটা জেনারেল প্রিডিকশন। কারণ সবার কুষ্ঠিতে গ্রহের অবস্থান সমান হয় না, এবং কুষ্টি না দেখা পর্যন্ত গ্রহের ফল বলা যায় না। কিন্তু বর্তমানে যে গ্রহদের যে গোচর তার ভিত্তিতেই কিন্তু এই ফলটি আমরা প্রকাশ করছি। অর্থাৎ এইখান থেকে কর্কট রাশি কিছু না কিছু আগামী দিনের জন্য আইডিয়া করতে পারবে। শতবিশা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর 24তম নক্ষত্র। শতবিশা নক্ষত্রের 4টি চরণ কুম্ভ রাশির মধ্যেই পড়ে। এই নক্ষত্রের বিস্তার হচ্ছে 6.40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত হয়। এই নক্ষত্রের স্বামী হচ্ছে রাহু, আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে বরুণ দেব। আর এই নক্ষত্রের 4টি চরণ কুম্ভ রাশির মধ্যে পড়ছে, আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব। শতবিশা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা খুব বুদ্ধিমান হয়, তেজস্বী হয়, প্রভাবশালী হয়, চালাক, চতুর, পরাক্রমী হয়, সাহসী হয়, শত্রুদের উপর সর্বদা বিজয় প্রাপ্তি হয়। যে কোনো পরিস্থিতিতে নিজের ধৈর্যকে হারায় না এই নক্ষত্রের জাতক জাতিকারা। নিজের দায়িত্বটাকে খুব ভালো মতন করে জানে, কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে সেদিকে বিশেষ খেয়াল রাখে। এদের মধ্যে একটা বিশেষ গুণ হচ্ছে কি, এরা ডিসিপ্লিনের মধ্যে থাকতে খুব ভালোবাসে। এদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করাতে গেলে এরা কাজ করতে চায় না। এদের স্মরণশক্তি খুব ভালো হয়। এরা যে ফিল্ডে থাকুক সততাটা বজিয়ে রেখে এরা কাজ করতে চায়। সততা এদের মেন ধর্ম, এরা সততাকে খুব পছন্দ করে, যার জন্য সমাজে মান সম্মান প্রশংসারও পাত্র হয়। তবে এদের মধ্যে আবার নেগেটিভ দিকটাও থাকে, যে এদেরকে কেউ যদি আঘাতজনিত কথা বলে তো এরা খুব সহজে নিরাশ হয়ে যায়, একাত্মতে ভোগে, মানসিক অশান্তিতে ভোগে। তার উপর যদি জন্মরাশি হয়ে যায় শতবিশা, তখন 3টি গ্রহের প্রভাব পড়ে যায়। চন্দ্রমা হয়ে যায়, যখন চন্দ্রমা নক্ষত্রের উপর অবস্থান করে তখন রাশি নির্মাণ করে। আর রাশির অধিপতি হচ্ছে কে, শনিদেব, আর নক্ষত্র অধিপতি কে হচ্ছে রাহু। তাহলে এখানটাতে চন্দ্রমা দুর্বল হয়ে যায়, যার জন্য মানসিক টেনশন, একাত্ম, চিন্তাগ্রস্ত, একটুতেই ভাবুক হয়ে যাওয়া, অন্যকে সহজে বিশ্বাস করে নেওয়া, এগুলো কিন্তু দেখা দেয়। তবে এটা সবার ক্ষেত্রে হয় না। যদি চন্দ্রমা বেশি পীড়িত হয় বা ডিগ্রির দিক থেকে দুর্বল হয়, তাদের মধ্যে জিনিসটা খুব দেখা দেয়। শতবিশা নক্ষত্রের জন্মানো জাতক জাতিকাদের চেনা খুব মুশকিল হয়। এরা খুব শক্তিশালী একটা গুণের মধ্যে থাকে। এরা সমাজের সামনে এক চেহারায় থাকে, বাড়িতে ফ্যামিলিতে আরেক চেহারায় থাকে, এবং নিজের মধ্যে আরেকটা চেহারা থাকে, যে চেহারাটা খুব রহস্যময় হয়। এরা সমাজের জন্য কাজ করতে চায়। এরা ব্যক্তি বিশিষ্টভাবে কাজে কারোর উপকারে আসে না। এরা কাজ করে ভিতরে ভিতরে, যদি এই কাজটা সমাজের জন্য কাজে লেগে যায় তাহলে সমাজকে এরা দিয়ে দেয়, যার জন্য এরা সমাজে খুব মান সম্মান ইত্যাদি পায়। এ সমস্ত জাতক জাতিকারা ভালো ডাক্তার হয়, সার্জেন্ট হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়, উচ্চশিক্ষার দিকে যথেষ্ট এগিয়ে থাকে এবং রিসার্চ জাতীয় বিদ্যায় খুব উন্নতি করে।
তবে এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে সব থেকে আরও একটি বাজে গুণ রয়েছে, সেটা হচ্ছে এরা যদি কোনো রকমভাবে নেশার উপর আসক্ত হয়ে যায়, যে কোনো নেশা, তাহলে কিন্তু এদের অ্যাম্বিশনটা নষ্ট হয়ে যায় এবং জীবন উচ্ছৃঙ্খল হয়ে যায়। এই হচ্ছে শতবিশা নক্ষত্রের মানে একটা বৈশিষ্ট্য আর গুণ। তো যাই হোক, অক্টোবরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত শনিদেব এই শতবিশা নক্ষত্রে অবস্থান করবে, যার অধিপতি হচ্ছে রাহুদেব। এইখানটাতে রাহুর সাথে শনিদেবের একটা নক্ষত্রজনিত সম্পর্ক তৈরি হচ্ছে, কারণ রাহু আগে থেকে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এবার শনিদেব এই 3 তারিখ অক্টোবরে রাহুর নক্ষত্রে অবস্থান করবে। কর্কট রাশির ক্ষেত্রে রাহু হচ্ছে মীন রাশিতে অবস্থান করছে, যেটা ভাগ্যের ঘর, নবম ঘর। এবং রাহুর অবস্থানে, এই যে নবম ঘরে রাহুর অবস্থান থাকলে কিন্তু বিদেশ যাত্রা হয় কিংবা বিদেশজনিত সম্পর্ক মানে কোনো কাজ সম্পূর্ণ হয়। তো রাহু নবম ঘরে অবস্থান করার দরুন এবং শনি কর্কট রাশির এই অষ্টম ঘরে অবস্থান করছে। আর শনির নক্ষত্র শনি অবস্থান করছিল আগে দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবার অবস্থান করছে হচ্ছে রাহুর নক্ষত্র শতবিশাতে। তো এইখানটাতে একটা বিদেশজনিত কাজ কিন্তু যথেষ্ট ঘটবে। রাহু অবস্থান করছে মীন রাশিতে, যেটা হচ্ছে নবম ঘর, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে বৃষ রাশিতে। এখানটাতে একটু বুঝার মতন বিষয়টা আছে, কারণ সেপ্টেম্বরের 9 তারিখ রাহু কিন্তু নবাংশ পরিবর্তন করে তুলা নবাংশে প্রবেশ করেছে। আর তুলা নবাংশের অধিপতি হচ্ছে শুক্রদেব, এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি, কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। এবং এই দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে বৃষ রাশিতে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘর। তাহলে দেবগুরু বৃহস্পতিকে যথেষ্ট প্রভাবিত করবে রাহু এই সময়, এবং এই সূত্র ধরেই আবার শনির সাথে দেবগুরু বৃহস্পতির একটা সম্পর্কও তৈরি হয়েছে। অর্থাৎ ভাগ্যের দিক থেকে সাপোর্ট যথেষ্ট পাবে কর্কট রাশি এই সময় এইখানে। কিন্তু শনির যে অবস্থা, এই অষ্টম ঘরে শনির যে অবস্থান, শনি কিন্তু অষ্টম ঘরেরও ফল দেবে। অষ্টম ঘর থেকে আমরা সংঘর্ষ জিনিসটাও বুঝি, রিসার্চ জাতীয় বিদ্যা বুঝি, আধ্যাত্মিক জগৎ বুঝি, তারপর আকস্মিক জিনিসটা বুঝি। এই সমস্ত ফলে কিন্তু যথেষ্ট দেখা দিবে। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষ ত্রিকোণের ঘর, আর শনিদেব এই ঘরে অবস্থান করছে। অষ্টম ঘর থেকে আবার আকস্মিক পরিবর্তন জিনিসটাকেও বোঝানো হয়। তো শনিদেব নিজের ঘর কুম্ভ রাশিতে এই ঘরে অবস্থান করছে, এই অষ্টম ঘরে। তো এই সময়কালে বিপরীত রাজ্য যেটা শনি দ্বারা তৈরি হয়েছে, সেটার প্রভাব কিন্তু আগের থেকে আরও বলবান অবস্থায় হবে এই সময়কালে। তবে শনি দ্বারা যে প্রতিরোধগুলো তৈরি হচ্ছিল কর্কট রাশির ক্ষেত্রে বিগত দিনে, শনি এবার রাহুর নক্ষত্রে অবস্থান করার দরুন এবং রাহুর তুলা নবাংশে অবস্থান করার দরুন, আর তুলা নবাংশের অধিপতিকে শুক্রদেব, কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি, আবার হচ্ছে সুখের ঘরের অধিপতি। তো এই সময়কালে সংঘর্ষের মধ্যেও লাভ যথেষ্ট লুকিয়ে থাকবে কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে। এই সময়কালে কর্কট রাশির যারা শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত, যেমন লোহার ব্যবসা, কয়লার ব্যবসা, চামড়ার ব্যবসা, পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা, তেলের ব্যবসা, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি যোগ রয়েছে। আবার যারা লেবার কন্ট্রাক্ট নিয়ে, মানে অনেক লেবারকে কন্ট্রাক্ট নিয়ে কোনো বড় বড় বিল্ডিংয়ের কাজ করছেন এবং এই লেবারদের উপর কমিশন হিসাবেই কাজ করছেন, এই সমস্ত কাজ আবার যথেষ্ট ভালো চলবে। এবং এইখানটাতে গুরু, রাহু এবং শনির মধ্যে একটা কিন্তু যোগসূত্র তৈরি হয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। আর এই ভাগ্যের ঘর, এই নবম ঘর থেকে দূরযাত্রা জিনিসটাও বোঝায়। তো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং যারা কর্মলাভের জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছে, তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আবার যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন, সেলসের কাজে জড়িত রয়েছেন, ইন্স্যুরেন্সের কাজে জড়িত রয়েছেন, ফাইন্যান্সের কাজে জড়িত রয়েছেন, তাদের কাজ যথেষ্ট ভালো হবে। কারণ অপর দিকে আবার কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর। কর্কট রাশিতে এই তৃতীয় ঘরে অবস্থান করার দরুন কন্যা রাশিতে কমিউনিকেশনের ঘর, এই ঘরে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে, কারণ এই কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই সময়কালে লোক পরিচিতি যথেষ্ট বাড়বে, তবে সংঘর্ষের মাত্রাও যথেষ্ট থাকবে। এবং তার সাথে যে কর্ম করবে সেই কর্মও যথেষ্ট ধৈর্য ধরেই করতে হবে। সংঘর্ষ থাকলেও এই সময় যথেষ্ট লাভবান হবে। কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, এই সমস্ত কাজে কর্কট রাশি এ সময় যথেষ্ট এগিয়ে থাকবে। শনির নক্ষত্র পরিবর্তন করেছে, এটা ঠিক, সংঘর্ষের মাত্রা যথেষ্ট থাকবে কোনো কাজে, কিন্তু একেবারেই যে কাজ হবে না সেটা না। যে কোনো কাজ করতে গেলে কর্ম একটু ধীর গতিতে হবে, এবং ধীর গতিতে কাজ হলেও যথেষ্ট লাভবান পাবে কর্কট রাশি, কারণ দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে লাভের ঘরে অবস্থান করছে এবং তার সাথে একাধিক লাভের রাস্তা তৈরি করছে। বৃহস্পতি দ্বারা তৈরি হচ্ছে একাধিক লাভের রাস্তা, কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। শনিদেবের ঢাইয়ার প্রভাব
এই সময়কালে সংঘর্ষ তৈরি হলেও যথেষ্ট লাভ পাবে কর্কট রাশি নিজের কর্মক্ষেত্রে। এই সময়কালে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে, এবং যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কারণ শিক্ষার ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, রাহুর দৃষ্টি পড়ছে, শনিরও দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক, শনি অষ্টম ঘরে অবস্থান করছেন নিজের ঘরে, শনি হচ্ছে গভীর জ্ঞানের কারক। আর রাহু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে। রাহু দিবে অ্যাম্বিশন, নতুন চিন্তাধারা, অর্থাৎ এই সমস্ত কিছু এক হয়ে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের প্রবল সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কর্কট রাশির। এবং এর সাথে যারা আধ্যাত্মিকতার সাথে জুড়ে রয়েছেন তারা এই সময় গুরুর আশীর্বাদ যথেষ্ট লাভ করবে এবং গুরুর দেখানো পথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবে, এবং জীবনে যে সত্য জিনিসটা কি সেই সত্য জিনিসটাকে উপলব্ধি করতে পারবে কর্কট রাশি এই সময়। শনি যেরকম সংঘর্ষ দিবে কর্কট রাশিকে, সেরকম গভীর জ্ঞানও দিবে, কিভাবে চলতে হবে, কিভাবে মিশতে হবে, এই সমস্ত কিছু শনি দেখাবে। জীবনে যেরকম বাধা তৈরি করবে শনি, সেরকম শনির কাছ থেকে অনেক কিছু শিখতেও পারবে কর্কট রাশি এই সময়। এই সময়কালে যে গুপ্ত শত্রুগুলো কর্কট রাশির ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি তৈরি করেছিল, সেই শত্রুগুলোকে কর্কট রাশি চিনতে পারবে, আর আশা করি তাদের কাছ থেকে অনেকটা দূরেই থাকবে। এই সময়কালে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যারা ইলেকট্রনিক্সের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো হবে, আয় উন্নতির যোগ যথেষ্ট রয়েছে। মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে। শনি রাহুর নক্ষত্র অবস্থান করছে এবং তার তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। এই দৃষ্টিটা যথেষ্ট ভালো না, কর্মক্ষেত্রে সংঘর্ষ তৈরি হচ্ছে। কিন্তু আবার রাহু শনির নক্ষত্রে অবস্থান করছে আর দেবগুরু রাশিতে, তার সাথে নবাংশ কুণ্ডলিতে রাহু আবার তুলা নবাংশ অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির অধিপতিকে শুক্রদেব, শুক্রদেবের আবার অপর এক রাশি তুলা রাশি, যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, সুখের ঘর। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে সংঘর্ষ হলেও যথেষ্ট ভালো ফল পাবে এবং বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে, একটা ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে কর্কট রাশির জীবনে এই সময়কালে। এই সময়কালে নতুন গাড়ি কেনা বা কোনো লাক্সারি আইটেম কেনার প্রতি প্রবল একটা ঝোঁক বাড়বে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, মোটিভেশন স্পিকার, যারা ওকালতি হিসাবে কাজ করছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট কাজ করছেন, তাদের আবার এই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, আয় ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে। মোট কথা রাহুর নক্ষত্রে শনিদেবের অবস্থান কর্কট রাশির জন্য ভালো হতে যাচ্ছে। যেহেতু রাহুর নবাংশ পরিবর্তন হয়েছে, যদি রাহুর নবাংশ পরিবর্তন না হতো তাহলে কিন্তু এর রেজাল্টটা অন্যরকম হতো। তখন কিন্তু আমি এই যে এত ভালো ভালো কথা বলছি এগুলো বলতাম না, অনেক কিছুই তুলে ধরতাম। কিন্তু নবাংশ পরিবর্তনের জন্য কর্কট রাশির যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে এটাও মনে রাখতে হবে, শনি আর রাহু যতই অবস্থান ভালো থাকুক তারা হচ্ছে পাপ গ্রহ, অতএব কিছু না কিছু পাপ প্রভাব এই সময়কালে দিবে। এই সময়কালে অনেক ক্ষেত্রেই কর্কট রাশিকে সাবধানে রাখতে হবে। যেমন সবার প্রথম বলবো নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। রাহু হচ্ছে কি চটজলদি, অধৈর্যের কারক, শনি হচ্ছে কি ধৈর্যের কারক। অর্থাৎ এই সময়কালে যথেষ্ট পেশেন্স ধরেই ধৈর্যের সাথেই সমস্ত কাজ করতে হবে। তার সাথে কর্মক্ষেত্রে করা প্ল্যানিং কারোর সাথে আলোচনা করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ শেষ হচ্ছে না। মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শনির সপ্তম দৃষ্টি রাশির দ্বিতীয় ঘরে পড়ছে, যেটা হচ্ছে বাণীর ঘর। মুখের ভাষা যথেষ্ট কর্কশ হবে, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। নবম ঘর হচ্ছে আমাদের পিতার ঘর। এই সময়কালে পিতার সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হতে হবে, পিতার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতার ব্লেসিং নিয়েই বেরোতে হবে। এই সময়কালে পিতার সাথে মতবিরোধ করা যাবে না। তারপর এই সময়কালে যারা রাস্তাঘাট পরিষ্কার করছে তাদের সাথেও কোনো রকমভাবে খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে মনে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া এরকম কথা বলা যাবে না। এবং প্রতি শনিবার করে চামড়ার বস্তু, লোহার বস্তু, সরিষার তেল এই সমস্ত ক্রয় করে নিয়ে আসা যাবে না। কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে, এবং কাউকে কর্মক্ষেত্রে মিথ্যা আশ্বাসও দেওয়া যাবে না। এই সময়কালে কর্কট রাশি প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন। হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং রাত্রি হলে রাস্তার কুকুরদের কিছু না কিছু খাবার দিবেন। তার সাথে রাস্তাঘাট যারা পরিষ্কার করে তাদের যদি সম্ভব হয় কিছু না কিছু গিফট দিবেন, তাহলে এই নক্ষত্রের গোচরে যথেষ্ট ভালো ফল এই সময় কর্কট রাশি পাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশির সম্পর্কে। এই শনির নক্ষত্র পরিবর্তন হয়তো অনেকে ভাবছে যে এই ঘটবে, তো আজকে খুব বিস্তারিতভাবে আলোচনা করলাম। যেহেতু রাহুর নবাংশ পরিবর্তন, নবাংশটা কি হচ্ছে ভাগ্যের ঘর। যেরকম আমাদের শরীর, আমরা শরীর নিয়ে হাঁটাচলা করছি, কিন্তু যখন শরীরটা কাটবো বা অস্ত্রোপচার হবে বা অপারেশন হবে তারপরে তো শরীরের ভিতরের জিনিসগুলো দেখা যাবে। সেরকম
যখনই নবাংশতে হাত দিব, নবাংশতে হাত দিলেই কিন্তু তখন ভাগ্যের যে জিনিসগুলো সেই জিনিসগুলো সমস্ত দেখা দিবে, যেখানটাতে ওই ঘরে ওই জিনিস ওই গ্রহ বসে রয়েছে। তো সেরকম রাহুর যে অবস্থানটা নবাংশে খুব ভালো অবস্থান রাহুর, যার জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলার সাহস পেলাম। তো সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না, কারণ সবার জন্মকুষ্টি তো দেখা সম্ভব না, কিন্তু বর্তমানে যে গ্রহদের গোচর তার ভিত্তিতে এই ফল প্রকাশ করছি। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অ্যাস্ট্রো এস এম বাংলাকে, এবং তার সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।